আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও ওয়াশিংটনের বার্তা। কি সেই বার্তা? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এমন কথাই সরাসরি বলেছেন মার্কিন কংগ্রেসের 5 জন আইন প্রণেতা। প্রশ্ন হলো, এটা কি চাপ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য, নাকি সতর্ক পরামর্শ? কিভাবে দেখবো আমরা এটিকে? মার্কিন কংগ্রেসের এই যে 5 সদস্য, এরা হলেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগরি মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেনগা, একই উপকমিটির র্যাঙ্কিং সদস্য সিডনি কামলাগার ডোব, কংগ্রেসওম্যান জুলি জনসন এবং প্রতিনিধি টম সুজিও। এই 5 কংগ্রেসম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি লিখেছেন। চিঠির মূল বক্তব্য এক লাইনে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে এই যে সব বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে, আসলে কথাটা এরকম নয়, সব বড় রাজনৈতিক দলকে নিয়ে বা সক্রিয় সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে সেটিকে একটি ভালো নির্বাচন বলা হবে। আর যদি বাইরে রেখে কোনো বড় দলকে, একটি দুটি বা তিনটি কোনো বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা গণতান্ত্রিক হবে না। এটি হচ্ছে মূল বক্তব্য। তারা লিখেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশ একটি সংকটময় সময় পার করছে, যেটি আমরা সবাই দেখছি, এবং সেই সময়ে গত বছরের আগস্টের কথা তারা বলছেন, ইউনূস দায়িত্ব নিয়েছেন দেশের, এটাকে তারা স্বাগত জানিয়েছেন এই 5 কংগ্রেসম্যান। কিন্তু একই সঙ্গে তারা স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা, কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল বা স্থগিত করা এবং সন্ত্রাস দমন আইনের দলকে কার্যত নিষিদ্ধ করা। যদিও কার্যক্রম নিষিদ্ধ বলা হয়েছে, আসলে আওয়ামী লীগ তো কিছু করতে পারছে না, সে কারণে কার্যত নিষিদ্ধ করা। এই যে সিদ্ধান্তগুলো, এটাকে তারা বলছেন যে ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন, সেটি যদি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, তারা বলছেন যে এই পরিস্থিতি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বা জাতীয় পার্টি বা অন্য কোন দলকে, আওয়ামী লীগের শরিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন যদি হয়, এটি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। মার্কিন কংগ্রেস সদস্যদের যুক্তি হলো, আগের নির্বাচনগুলো নিয়েও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন সেগুলো ফ্রি ও ফেয়ার ছিল না। বিশেষ করে 2014, 2018, 2024 নির্বাচনের কথা এই প্রসঙ্গে এসেছে, সেগুলো ফ্রি এবং ফেয়ার ছিল না। এটি দেশেও অনেক সমালোচনা আছে। এখন যদি দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক দলকে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি আবারও নির্বাচন হয়, তারা প্রশ্ন তুলছেন তাহলে এই নতুন নির্বাচন কিভাবে বিশ্বাসযোগ্য হবে? এর আগের নির্বাচনগুলোতে একটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে, আর দুটিতে করেনি। অনেকেই একটি কুতর্ক করেন যে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে করেছে, নির্বাচন হয়েছে, তারা অংশ নেননি, অপরাধ জারি হোক, এটি গণতন্ত্রের জন্য ভালো হয়নি, এটি এখন তো হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। তখনও আমরা এটি নিয়ে কথা বলেছি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণের কথা আমরা বলেছি, এবং এই কথাও বলেছি বিভিন্ন টকশোতে, বিভিন্ন যখনই কথা বলেছি আমরা বলেছি যে ক্ষমতাসীন সরকারের দায়িত্ব বেশি প্রধান বিরোধী দলকে নির্বাচনে সামিল করা। যাই হোক, এই চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মার্কিন এই 5 আইন প্রণেতা। তারা বলেছেন ব্যক্তিগত অপরাধের বিচার হতে পারে, কিন্তু পুরো একটি দলের উপর সামষ্টিক শাস্তি গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে যদি শেখ হাসিনার যে অপরাধ থাকে, তারা বলছেন যে এটির বিচার হতেই পারে, কিন্তু এটি দলকে, একটি সামষ্টিকভাবে একটি গোষ্ঠীকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে দেবেন, এটিকে তারা বলছেন যে গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠলে তারা বলছেন তা প্রতিশোধের চক্র তৈরি করবে, ন্যায় বিচার কখনোই নিশ্চিত করবে না। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই 5 জন
আপনি ধরে নিতে পারেন যে খুব শক্তপোক্ত মার্কিন নীতি নির্ধারক, এমন আপনি নাও ভাবতে পারেন, আমিও বলছি না। তারা পুরো যুক্তরাষ্ট্রের কথা বলছেন, মানে তারা যা বলছেন এটাই যুক্তরাষ্ট্র বলবে বা বলছে বা বলতে বাধ্য, বিষয়টি এমনও নয়। কারণ ওয়াশিংটনের মনোভাব তারা ব্যক্ত করছেন, বিষয়টি এমন মোটেই নয়। তাই বলে এই 5 জনের বক্তব্যকে এড়িয়ে যাওয়া কি ঠিক হবে? কারণ তারা যা বলছেন তা হলো যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়াকে, সামনে যেটা আসন্ন নির্বাচন, এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে, সামনে কিভাবে মূল্যায়ন করবে, 12 তারিখে যদি নির্বাচন হয়েও যায় এরপরে তারা এটিকে কিভাবে মূল্যায়ন করবে। যদি তারা বলে বসে যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি, অংশগ্রহণমূলক হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি, তখন? তাই এটাকে খুব লাইটলি, মানে হালকাভাবে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে বাংলাদেশের জন্য। কারণ বুঝতে হবে, ওয়াশিংটনের একটি বার্তা কিন্তু এই চিঠির মাধ্যমে স্পষ্ট। সেটা হলো গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে সব পক্ষের অংশগ্রহণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। এখন দেখার বিষয় ইউনূস সরকার এই চিঠিকে কিভাবে গ্রহণ করে। এটা কি বিদেশি হস্তক্ষেপ হিসেবে তারা দেখবে, নাকি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফেরানোর সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করবে? এটা তাদের ব্যাপার। তবে এর একটা রেডিমেড উত্তর হয়তো আমি দিতে পারি এখনই। তা হলো, আজকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছু কথা বলেছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের। এইটিকে আমি জবাব বলবো বা বিবৃতি বলবো, যাই নেন না কেন, সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন 5 আইন প্রণেতার চিঠির প্রসঙ্গে প্রশ্ন করে সরকারের অবস্থান, বিশেষ করে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চেয়েছিলেন। জবাবে প্রেস সচিব বলেছেন, ইউনূস চিঠিটি দেখেননি, এ বিষয়ে জানেন না। আমি হতবাক না হয়ে পারছি না। আসলে এটি আশ্চর্য হবার মতো একটি ঘটনা। এখন দেশে যে সময়, রাজনীতির যে বাতাবরণ, যে অবস্থায় আছে সরকার, মার্কিন 5 আইন প্রণেতার চিঠি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত নন, এটি একটু অবাক লাগছে আমার কাছে। অথচ চিঠিটি তাকেই লেখা হয়েছে। দেশের অনেক পত্রিকায় এই চিঠির ছবি সহ সংবাদটি প্রকাশিত হয়েছে। তাহলে এটি তার দেখার কথা। কারণ আমরা জানি প্রধান উপদেষ্টার বিশাল প্রেস টিম রয়েছে। কেউ কি তাকে এ সম্পর্কে অবগত করেননি, প্রেস ক্লিপিং দেননি? এটা হতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। তাহলে কেন প্রেস সচিব বললেন প্রধান উপদেষ্টা এ সম্পর্কে জানেন না, চিঠিও দেখেননি? এটা কি খুব স্মার্ট উত্তর হলো? সত্যি কথা বলা হলো? এই জবাবের ইংলিশ ভার্সন, কারণ কাগজে এসছে, ইংরেজি কাগজেও এসছে, না এলেও বাংলা থেকে ইংরেজি করে এই তথ্য মার্কিনীদের কাছে পৌঁছতে তো সময় লাগার কথা নয় আজকালকার যুগে। তখন কি ভাববে তারা আমাদের এই সরকারকে, ইউনূসকে? অথচ প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, প্রেস সচিব বলছেন, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে এরকম একটা বিদেশি চিঠি সম্পর্কে সত্যিই যদি প্রধান উপদেষ্টা ওই সংবাদ সম্মেলন পর্যন্ত, আমি বিশ্বাস করি এতক্ষণে হয়তো জেনেছেন, যদি তখন না জেনে থাকেন, ওই সংবাদ সম্মেলন পর্যন্ত অবগত নাও হয়ে থাকেন, ব্যস্ততার কারণে, কোনো কারণে হতেই পারে, তাহলে প্রেস সচিবের এই জবাব দেওয়া কি খুব জরুরি ছিল? কারণ এই যে তথ্য তিনি দিয়েছেন এটা তো আগের সিদ্ধান্ত, আমরা জানি, দেশের মানুষ জানে। তাহলে এটি আবার আজকের এই প্রসঙ্গে প্রশ্নের বিপরীতে এটি আবারও বলা কি বাধ্যতামূলক ছিল? জানি না। আসলে অন্তর্বর্তী সরকারের মানে সব কাজ কারবার, কথাবার্তা, বিবৃতি আসলে সব সময় বুঝে ওঠা সম্ভব হয় না। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের জন্য ছোট দুটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দুটো কাছাকাছি, কিন্তু আলাদা আলাদা উত্তর। কেউ একটির উত্তর দিতে পারেন, কেউ দুটির উত্তর দিতে পারেন। প্রশ্ন নম্বর 1, দেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে, আপনি কি তাকে গণতান্ত্রিক বলবেন? 2, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে, সেই সরকারের বৈধতা কি দেশের সব মানুষের কাছে, সবার কাছে গ্রহণযোগ্য হবে? আপনার মতামত লিখুন কমেন্টে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সার্বিক অবস্থায় একটা টানটান উত্তেজনা বিরাজ করছে।
আমি 24 তারিখ রাত্রিবেলা এই ভিডিও করছি। রাত পোহালি 25 তারিখ, আর এই 25 তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান এই মুহূর্তে, জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে আসবেন। তাকে বরণ করে নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে শ্বাস রব। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকাতে এসেছেন এবং আগামীকাল 25 তারিখে দুপুরের মধ্যে আরও লক্ষ লক্ষ মানুষকে সমাগম করার জন্য বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আর নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অনেকটা উৎসবের আমেজে, ঈদের আমেজে ঢাকা অভিমুখে রওনা করেছেন। যখন তারেক রহমান সাহেবকে নিয়ে এই ধরনের উন্মাদনা, তখন বিএনপি যে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, তারা বলতে গেলে একেবারে নিশ্চুপ, পক্ষ বলছে না, বিপক্ষ বলছে না। ইন্টারনেটে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। জনাব তারেক রহমান সাহেব এই যে হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসার যে সিদ্ধান্ত নিলেন, এটিতে হওয়ার কথা ছিল না। তো তিনি এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কেন, কার সঙ্গে সমঝোতা হলো, কিংবা তিনি যে ইতিপূর্বে বলেছিলেন যে তার বাংলাদেশে ফিরে আসাটা বহু পক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তিনি স্বাধীন নন, তার একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয়। তো এই কথা বলার অল্প কিছুদিন পরে অল অন এ সাডেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তিনি এমন কি হলো যে আবার রাতারাতি ঝড়ের গতিতে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন। তো এটা নিয়ে আওয়ামী লীগ কোনো কথা বলছে না। অন্যান্য যারা ইসলামপন্থী দল, জামাত এবং শিবিরের যারা লোকজন রয়েছে, তারা রীতিমতো মুখে কুলু পেটেছেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েছেন। কি করা উচিত, কি বলা উচিত, কি হবে, তারেক রহমান সাহেব আসার পর কি হবে সেটা নিয়ে ভাবছেন। এবং একই সঙ্গে তারেক রহমান ছাড়া বাংলাদেশের রাজনীতিতে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের নাম, গন্ধ, স্বাদ, আহ্লাদ, স্বপ্ন যা কিছু ছিল, বিশেষ করে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের একটা রমরম অবস্থা ছিল। তারেক রহমান সাহেব আসবেন এই সংবাদের সঙ্গে সঙ্গে প্রায় সব কিছু চুপসে গেছে। এতটা চুপসে গেছে যে অন্য কোনো নাম, গন্ধ, কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন এই মুহূর্তে মানে বৃহস্পতিবার 25 তারিখ, শুক্রবার 26 তারিখ, শনিবার 27 তারিখ, এই 3 দিন ঈদের আনন্দে বিএনপির লোকজন যেভাবে উদ্বেলিত থাকবেন, ওই উত্তেজনার কাছে অন্য কোনো ঢাক, ঢোল বা অন্য যা কিছু আছে কোনো কিছুই আর এখন কাজে আসছে না। ফলে এই উত্তেজনা বিএনপির মধ্যে থাকুক। এদিকে আমাদের যে বাংলাদেশে দীপু দাস নামক একজন হিন্দু ভদ্রলোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, অথবা জীবন্ত তাকে মেরে এরপরে পুড়িয়ে ফেলা হয়েছে খুবই নির্মমভাবে। মধ্যযুগে এরকম হতো কিনা বলা যায় না, তবে গল্প সাহিত্যে এই ধরনের নিষ্ঠুরতার কথা বলা হয় যে এই সাসপেক্টেড বা ভুয়া একটা অভিযোগ তুলে এই হিন্দু ভদ্রলোককে যেভাবে মারা হয়েছে, যেভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যেভাবে তাকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে, যেভাবে র্যাব থেকে পুলিশের হাতে চলে গেছে, পুলিশ আবার মবকারীদের হাতে তাকে তুলে দিয়েছে, যেভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, এবং যেভাবে মরার পর তাকে গাছের মগ ডালে টানিয়ে, অনেক উঁচু টানিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর শত শত মানুষ সে দৃশ্য, আগুনের সে দৃশ্য তারা ভিডিওতে ধারণ করেছে। এই নির্মমতা আমরা যখন দেখলাম, প্রথমত বেশ কয়েকদিন আমরা বিশ্বাস করতে পারিনি। মনে হয়েছে যে সরকারকে বিপদে ফেলানোর জন্য এটা একটা এআই প্রযুক্তি নির্ভর কোনো ভিডিও ফুটেজ। কিন্তু পরে যখন জানলাম যে আসলে এই ঘটনাটি সত্য, তখন আমাদের আসলে গত 14 মাসে মব দেখতে দেখতে, ভয় পেতে পেতে, কথা না বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দীপু দাস নামক একজন হিন্দু ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছে। এটি আমাদের মন এবং মননে ঠিক হাদি মারা যাওয়ার পরে যেরকম একটা উত্তেজনা দেখা দিয়েছে, আবার হাদির মৃতদেহ যখন বাংলাদেশে এলো, তখন আমরা যেভাবে আবেগে একেবারে ভেসে গিয়ে তার জানাজাতে সর্বকালের বৃহৎ সমাবেশ ঘটিয়েছি। এত মানুষ আমাদের দেশের কোনো জানাজাতে এভাবে হয়েছে কিনা প্রশ্ন সাপেক্ষ। ফলে আগামীতে যে রাজনৈতিক নেতৃবৃন্দ মারা যাবেন, তাদের জন্য হাদির এই জানাজাটি রীতিমতো একটি থ্রেট হয়ে, অথবা একটি মাইলস্টোন হয়ে, একটি উদাহরণ হয়ে রাজনীতিবিদ যারা আছে তাদের জনপ্রিয়তার ব্যারোমিটার হিসেবে কাজ করবে। যা হোক, যেটা বলছিলাম দীপু দাসের ঘটনা, তো এটা যখন জানাজানি হলো, বাংলাদেশে এটা নিয়ে কোনো উত্তেজিত ঘটনা ঘটলো না, কিন্তু ভারত উত্তাল হয়ে পড়েছে।
ভারতের আসামে, ত্রিপুরাতে, কলকাতাতে, এমনকি দিল্লিতে উগ্রবাদী হিন্দু যারা রয়েছেন তারা এখন বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানো, আক্রমণ করা, যুদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে যত রকম উত্তেজক কথাবার্তা রয়েছে তারা সেটা শুধু বলছেন না, একেবারে রাজপথে নেমে জঙ্গি তৎপরতা দেখাচ্ছেন। তারা ভারতীয় পুলিশের সঙ্গে মারামারি করছেন, প্রাদেশিক পুলিশ এবং যাকে বলা হয় অন্য আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী রয়েছে। কলকাতার কয়েকটি ভিডিও ফুটেজ আমরা দেখলাম, সেখানে পুলিশের সাথে মারামারিতে রীতিমতো রক্তারক্তি ঘটনা ঘটেছে। তারা বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে, কনসুলেট অফিস রয়েছে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। পরিস্থিতি এতটা নাজুক যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে সৈন্য বাড়িয়েছে। মণিপুরে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে মণিপুর রাজ্যে, এবং একেবারে জরুরি অবস্থা জারির পূর্ব মুহূর্ত, এরকম একটা অবস্থা এই যে দীপু দাসকে নিয়ে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে উত্তাল ভারত। এবং ভারতে যারা সামরিক বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা লোকজন আছেন তারা নানাভাবে সরকারকে প্রভাব করছে যে তাদেরকে 1971 সনের মতো আরেকটা সিদ্ধান্ত নিতে হবে। তো এর ফলে কি হলো যে এই যে বাংলাদেশে যেটা নিয়ে আমরা উত্তেজনা বোধ করছি না, সেটি আলটিমেটলি ভারত উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে যেটা হলো, আমাদের দেশের দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলো, এখন এই দুটো পত্রিকা সম্পর্কে আপনার অভাব থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, ক্লেদ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে মানুষের মন এবং মননে যে কোনো একটা চিন্তা, যে কোনো একটা ধারণা, যে কোনো একটা ডাইমেনশন তৈরি করার ক্ষেত্রে এই দুটো পত্রিকায় গত 20 বছর ধরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ফলে এই দুটো পত্রিকা এখন রীতিমতো একটা ইনস্টিটিউশন। বাংলা ভাষা তো দূরের কথা, অন্য কোনো ভাষায় প্রথম আলো এবং ডেইলি স্টারের সমপর্যায়ের পত্রিকা এশিয়া সাবকন্টিনেন্টে খুব অল্প আছে। কলকাতার আনন্দবাজারের কথা বলা হয়, কিংবা ধরুন স্টেটসম্যানের কথা বলা হয়, পাকিস্তানের ডনের কথা বলা হয়, হিন্দুর কথা বলা হয়, তো ওই পাঠকপ্রিয়তার দিক থেকে, সার্কুলেশনের দিক থেকে, এমনকি ইন্টারনেটে যে জনপ্রিয়তা, ইন্টারনেটের যে ভাইব, সেই ক্ষেত্রেও ডেইলি স্টার এবং প্রথম আলো শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়া সাবকন্টিনেন্টে গুরুত্বপূর্ণ। এই দুটো পত্রিকা, এখানে যারা সাংবাদিক কর্মচারীরা রয়েছেন তারাও প্রভাবশালী, ওয়েল পেইড, এবং সম্ভবত বাংলাদেশে তাদের সাথে কোনো কর্পোরেট হাউসে এত বেশি বেতন দেওয়া হয় কিনা আমি জানি না। সরকারি চাকরি যারা করেন তাদের চেয়ে প্রথম আলোতে যারা সাংবাদিক রয়েছেন তাদের বেতন ভাতা অনেক বেশি। বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল আইকনিক প্রতিষ্ঠান রয়েছে তার চেয়েও প্রথম আলোর বেতন বেশি। একটা সময় এই সুযোগটি ছিল ইত্তেফাকের এবং ইনকলাব, তারা যথেষ্ট বেতন দিত একটা সময়। তো সেই প্রথম আলোতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার রীতিমতো সেখানে যে তাণ্ডব চলিয়েছে, এখন বিশ্ব মিডিয়াতে চারিদিকে শুধু সি রব পড়ে গেছে। আর তারই প্রেক্ষিতে সরকার যেটি কখনো সাহস করেনি, মবকারীদেরকে ধরার জন্য কখনো সাহস করেনি, এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনার পর তারা এই মবকারীদের বিরুদ্ধে একেবারে কঠোর অবস্থানে গিয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ফলে বাংলাদেশে এই যে যারা মব করতেন বা এতদিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে যারা এই মববাজিকে একটা বিজনেস হিসেবে বা ব্যবসা হিসেবে যারা নিয়েছেন এবং রীতিমতো পেশাদারিত্বের সঙ্গে মব করার ব্যাপারে তারা এখন বিশ্ব মোড়লে পরিণত হয়েছেন। পৃথিবীর অনেক দেশের লোকজন যদি মব করতে চায়, তাহলে বাংলাদেশে গত 14 মাসে যে অসংখ্য মবের ঘটনা ঘটেছে, নিখুঁত, প্ল্যান ওয়াইজ, কমার্শিয়ালি ভায়াবল, এই ব্যাপারে যদি কেউ শিখতে চায় বা পিএইচডি ডিগ্রি নিতে চায়, এমনকি যদি মব নিয়ে আগামীতে নোবেল কমিটি কোনো নোবেল পুরস্কার দিতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে। এনিওয়ে, যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশের তারেক রহমান সাহেব থেকে শুরু করে দীপু দাস থেকে শুরু করে ডেইলি স্টার প্রথম আলোর ঘটনা এবং নির্বাচনের তফসিল, তারপর নির্বাচন, এরই মধ্যে রাজনীতির নানা মেরুকরণের মধ্যে সবচেয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য ভয়াবহ যে বিষয়টি, সেটি হলো সীমান্তের ওপারে যুদ্ধের দামামা শুরু করেছে ভারতের জনগণ। এবং গত 14 মাসে আমরা নানা রকম উস্কানি দেখেছি ভারতের পক্ষ থেকে, ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে নানা রকম প্রোপাগান্ডা দেখেছি, কিন্তু এবার মনে হচ্ছে ঘটনা সেই রকম নয়। এবার মনে হচ্ছে যে ভারত সত্যিকার অর্থেই একটা টলটালায়মান অবস্থায় আছে। ভারতের কর্তা ব্যক্তিরা রেসপন্ড করেছে, রাজনীতির যে কর্তা ব্যক্তি, হর্তাকর্তা, পলিটিক্যাল লিডার্স যারা রয়েছেন, তারা সবাই এই বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে খুব জরুরি ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে চাপ দিচ্ছেন, সেই চাপের কবলে পড়ে আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি আসলে কতটা স্যান্ডউইচ হবে, কতটা আলু ভর্তা হবে, কিংবা আসলে কতটা ঘুরে দাঁড়াবে, সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।